আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন কলকাতা থেকে। আর পিছনে যে হোটেলটা দেখছেন হচ্ছে শারান গেস্ট হাউস। আর কলকাতায় আসা মানেই হচ্ছে রয়্যাল এনফিল্ড দেখা। এখন কলকাতায় আসলাম মাত্র, এসে হচ্ছে গোসল করলাম, তারপরে গেস্ট হাউস থেকে বের হলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। অবস্থায় ছোট্ট ইতিহাসটা বলে দেই। টিকিট কাটলাম শ্যামলী এনআর ট্রাভেল, যেটা বিআরটিসির অন্তর্ভুক্ত। সেটাতে সরাসরি ঢাকা থেকে কলকাতা 2100 টাকা হচ্ছে টিকিট। এখানে অনেক শব্দ, বাকি ইতিহাসটা বলতেছি আবার আপনাদের। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সরাসরি কলকাতার টিকিট কেটে একটা মাত্র কারণে, কারণ অনেকে বেনাপোল পর্যন্ত আসে বাসে, তারপরে ভেঙে আবার এপাশ থেকে অন্য বাসে উঠে। তো সেক্ষেত্রে ঝামেলা যেটা হয়, ওখানে ইমিগ্রেশনে অনেক পরিমাণ একটা সময় নষ্ট হয়। কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে যে সরাসরি টিকিট কাটার কারণে আমাদের ইমিগ্রেশনের সময় কম লাগে। তার একটা মাত্র কারণ, যারা সরাসরি কলকাতার যাত্রী তাদের জন্য একটু স্পেশাল ব্যাপার আছে, মানে তাদেরকে আলাদা করে ইমিগ্রেশন করে দেওয়া হয়, যার কারণে আমাদের ইমিগ্রেশনের সর্বোচ্চ সময় লাগছে 40 মিনিট। এরপরে হচ্ছে আমরা চলে আসি সরাসরি কলকাতায়। যারা একটু ক্লিয়ার ধারণা পেতে চাচ্ছেন আসলে কীভাবে কি আসলাম, একটা ক্লিয়ার গাইডলাইন চাচ্ছেন যে ঢাকা থেকে কলকাতা আমার আসার টোটাল প্রসেসটা, কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হইতে পারে, হ্যাঁ হোটেল ভাড়া কীরকম, সব কিছু ইনফরমেশন, একদম টোটাল ইনফরমেটিভ একটা ইনফরমেশন, সেটা যত বড় ভিডিও হোক না কেন, এই কলকাতা ভ্রমণের শেষে তারপরে আমি আপনাদেরকে এই চ্যানেলেই সেটা আপলোড করে দেবো। অর্থাৎ কলকাতা থেকে ফিরে যাওয়ার পরে ওই ভিডিওটা আপনারা পাবেন। ইনফরমেশনের জন্য অপেক্ষা করতে হবে। আর এইবার বলি কলকাতা আসার উদ্দেশ্য। কলকাতা আসলে সত্যি কথা বলতে পুরোপুরি ঘুরতে আসি নাই, কথা আছে না রদ দেখার কলা বাচ্চা, সেরকম একটা কাজে আসছি। অর্থাৎ সকলে, আমাদের দলের সকলে বাইক নিয়ে ঘুরে গেছে অলরেডি ইন্ডিয়াতে, এবং আমার প্ল্যান ছিল থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া এরকম জায়গায় ঘোরার। তো সেটা আমি পারমিশনটা না পাওয়ার কারণে হচ্ছে চিন্তা করলাম তাহলে ইন্ডিয়াটা সহজ আছে, ভিসাটা ইন্ডিয়ানে লাগাই ফেলি। পরে ইন্ডিয়ান ভিসা পেয়ে গেলাম, এবং ইন্ডিয়া চিন্তা করলাম যে এখন যেহেতু বাইকের কার্নেট করা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা, এত কিছু সময় আমার হাতে নাই। তো যার কারণে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কলকাতা আসলাম, কিছু সুপার বাইকের টেকনিক্যাল ইনফরমেশন এবং টেকনিক্যাল ভিডিও আমার হচ্ছে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড চ্যানেল, ওইটাই আপলোড করার জন্য। অর্থাৎ আমি আসছি কলকাতাতে শুধুমাত্র সুপার বাইক বা একটু হায়ার সিসি বাইকের টেকনিক্যাল ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর তার পাশাপাশি এই চ্যানেলে আমি হচ্ছে আপনাদের মাঝে এখন এই যে টুকিটাকি কলকাতা করবো, সেটাই আপলোড করতে থাকবো শর্ট ভিডিওর মাধ্যমে। তো চলুন একটু কলকাতাটা এই সন্ধ্যাবেলা আসলাম মাত্র, গোসল করে বের হয়েছি, একটু ঘুরে দেখি। এটা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ট্যাক্সি, যেটা আপনারা বিভিন্ন বাংলা সিনেমাতে দেখে আসতেছেন দীর্ঘদিন ধরে। অসাধারণ দেখতে। আমি একটা জিনিস হচ্ছে না, সিম নিয়ে ফেলছি। হ্যাঁ, তো আমি একটা জিনিস শুধু লাগে যে এই ট্যাক্সিগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে খুবই ক্লাসিক, বাট এইগুলা ট্যাক্সি হিসেবে ব্যবহার করতে করতে মানুষ এটাকে মূল্য দেয় না। মূল্য দেয় না বলতে, এখন যদি বাংলাদেশে আপনি এই ট্যাক্সিটা চালান আর নিজের শৌখিনতার জন্য, তাহলে মানুষ ভাববে যে এটা একটা ট্যাক্সি, মানে এটাকে একটা সিএনজির মূল্য দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই গাড়িটা দেখেন, এই ট্যাক্সিগুলো দেখেন খুবই সুন্দর। সাধারণ অনেক দামি দামি গাড়ির থেকে লুকিংটা অনেক ক্লাসিক আসে। যাই হোক, এটা গেল ইন্ডিয়ান ট্যাক্সি এরিয়া দিয়ে আমি আরও ভালোভাবে জানি না। আর আমি এখন নর্মাল একটা বাজারে ঢুকছি, যেটা দেখতে আমাদের ঠিক পুরান ঢাকার মতো লাগবে। জাস্ট নিউ মার্কেটের আশেপাশের এরিয়া, এটা নিউ মার্কেটের ভিতরেই পড়ছে। জাস্ট হাঁটতেছি আর দেখতেছি লোকাল যে কালচারটা, সেটা দেখতেছি। আর একটা জায়গায় গেলে সবার আগে সেই এলাকার লোকাল কালচার দেখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। কারণ আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন আর লোকাল কালচার সম্পর্কে জানবেন না, তাহলে একটা অপূর্ণতা থেকে যায়। কালচারগুলো জানার পরে তারপরে এক্সপেন্সিভ যা কিছু আছে সেগুলো দেখা যায়। কলকাতায় ভেজিটেবল এবং ফল খুব ভালো চলে। দাদা ভিডিও করলে সমস্যা নাই তো? কত করে প্লেট? 20 টাকার খাবো। এটা মিক্সড ফুড, দেখতে পাচ্ছেন এখানে কি কি দিছে। এখানে হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে কলা, তারপরে শসা, তারপরে পেঁপে, তারপরে হচ্ছে আপেল। এটা কি পাতা? শাল পাতা। শাল পাতা, এখানে শাল পাতায় করে দেওয়া হয়। প্রথম হচ্ছে কলা, তারপরে আপেল কাটা হচ্ছে, তারপরে তরমুজ দিচ্ছে। মিক্স ফুড খাচ্ছি হালকা মশলা দিয়ে। একটা ব্যাপার হচ্ছে গরমকাল শীতকাল যে সিজনে আসেন, ফল খাওয়াটা ক্ষতির কিছু নেই। আর এখানে হচ্ছে স্পেশাল ব্যাপার হচ্ছে যে আমি অনেকগুলো ফল একবারে খাইতেছি। আমি ঢাকা শহরে ফল খাই প্রায়, কিন্তু ওখানে দেখা যায় যে আমরা আনারস খাইতে পারি শুধুমাত্র, অথবা আমরা খাইতে পারি, মানে একটা জাতীয় ফল। কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা ভালো লাগছে আমার সাথে। আমি একসাথে 20 টাকার ভিতরে অনেকগুলো ফুডের সাথে একবারে পাচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার পরিবেশনের ব্যাপারটা দেখেন, একটা শাল পাতায় দেওয়া, এটা ভালো লাগতেছে বিশেষ করে প্রেজেন্টেশনটা। যে রাস্তার উপরে যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাম লাইন। ট্রাম উচ্চারণ কি ঠিক আছে? ট্রামই তো বলে। হ্যাঁ, ওই যে বড়, একটু বাসের থেকে একটু বড় হয়, আস্তে আস্তে চলতে থাকে। এটা হচ্ছে সেই জিনিস। ইলেকট্রিক লাইন আছে উপরে, ওই যে দেখতে পাবেন, ওই যে উপরে একটা তার আছে ইলেকট্রিক লাইন, দুই পাশে দুইটা, ওই যে একটা আর এই যে একটা, এই দুইটা লাইন থেকে দুই পাশে দুইটা, ওই পাশে একটা চলে, এই পাশে একটা চলে। আসা একটা হচ্ছে যাওয়া।
এটা হচ্ছে রাতের কলকাতা। কলকাতা শহরটা তো অনেক বড়। আমি যে লাইনটা এখন আছি এটা হচ্ছে মার্কুস স্ট্রিট। এইখানেই সাধারণত বাঙালিদের বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে বাঙালিদের বেশি দেখা যায়, কথাটা ভুল বললাম, আসলে বাংলাদেশিদের দেখা যায়। কারণ এই সামনেই হচ্ছে সমস্ত বাস কাউন্টারগুলো, বাংলাদেশ টু কলকাতার, ঢাকা টু কলকাতার যত বাস কাউন্টার। এখানে মানি এক্সচেঞ্জ আছে, এখানে সিম কেনার মতো জায়গা আছে, এখানে থাকার হোটেল আছে, এবং সব বাস কাউন্টারগুলো এখানে বাসের টিকিট, এয়ারের টিকিট। যার কারণে হচ্ছে এই এলাকাটা অনেক বাংলা হোটেল, বাঙালি, এবং যারা আসে সাধারণত এইখানেই উঠে। সহজলভ্যতা আছে, কারণ অনেক দূর জার্নি করে এসে তারপর আর ইচ্ছা করে না যে অন্য দূরে কোথাও গিয়ে আবার হোটেলে করা, যার কারণে এখানে এসে এখান থেকে কোথাও একটা হোটেল নিয়ে নেয়, যেমনটা আমি করছি। আমাদের শহরে ঢাকায় বর্তমানে যেরকম ঠান্ডা, এখানেও সেরকম ঠান্ডা, যার কারণে আলাদা কোনো অনুভূতি ফিল হচ্ছে না। মনে হচ্ছে ঢাকাতেই আছি। শুধুমাত্র একটা জিনিস দেখেই ভালো লাগতেছে, সেটা হচ্ছে ফটফট ফটফট করে যে রয়্যাল এনফিল্ডগুলো যাচ্ছে তখনই মনে হচ্ছে, আর ট্যাক্সিগুলো যাচ্ছে সেগুলো দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ আমি অন্য কান্ট্রিতে আছি। আর এই সাউন্ডগুলো খুবই ভালো লাগতেছে, মানে এই বাইক দেখলে পরেই মন চাইতেছে যে চালাইতে পারতাম এখন। এখানে ভাজা পুরা খাবারের অভাব নাই, কিন্তু চিন্তা করলাম সারাদিন জার্নি করছি, অতিরিক্ত ভাজা পুরা খাইলে পেটে সমস্যা করতে পারে, তার কারণে রাতে রুটি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন হচ্ছে রুটি খাচ্ছি আর হচ্ছে গরুর মাংস। এখানে গরুর মাংসের দাম খুবই কম, 60 টাকা করে। আমাদের তো 120 টাকা নিচে পাওয়া যায় না শহরে বাদ দিয়ে খাইতে গেলে, বাট এখানে কোয়ান্টিটিও বেশি, মাত্র 60 টাকা। তো এটাই সবজির থেকে সব থেকে সহজলভ্য। কিনে চা খাই নাই, কারণ বাস 2বার ব্রেক দিছিল, 2বারের কোথাও রং চা পাই নাই। আর কলকাতায় এসে কি একটা আজব ব্যাপার, কোথাও রং চা পাচ্ছি না। এই যে ফুটপাতের আশেপাশে অনেক চায়ের দোকান পাইলাম ওইদিকে, কিন্তু সবগুলো হচ্ছে দুধ চা। ঘটনা কি, এদিকের মানুষকে রং চা খায় না নাকি বুঝি না। আমার রং চা ছাড়া আসলে চলবে না, আর দুধ চা খাই আমি কোনো ফিল পাই না। এখন খুঁজতেছি, রং চা পাইলে পাবো, নাইলে একটা কোল্ড ড্রিঙ্কস খাইতে খাইতে বাসায় চলে যাব, মানে রুমে চলে যাব, কারণ আজকে অনেক টায়ার্ড। ওই যে একটা কেটিএম দেখেন, কেটিএম ডিউক, এটা হচ্ছে 390। দেখেন ট্রাম যাচ্ছে, ওই যে একটা 7 আপের ক্যান খুঁজতেছিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস অথবা কোকা কোলার ক্যান, কিন্তু এদিকে কোথাও ক্যান পাচ্ছি না, সব হচ্ছে প্লাস্টিকের বোতল। এটা আবার কি, এটা কি দাদা? এটা গরুর দুধ, কড়াইতে করে জাল দিতেছে, কাপে করে দিচ্ছে। কাপ দেন তো। একটা হচ্ছে 22 টাকা আর একটা হচ্ছে 12 টাকা। ছোটো কাপটা হচ্ছে 12 টাকা আর বড় কাপটা হচ্ছে 22 টাকা। যদিও আমি দুধ খাই না, কিন্তু এটা দেখে লোভ সামলাইতে পারতেছি না। এই যে এটা হচ্ছে 200 ml এর কাপ, মাটির একটা কাপ 200 ml 22 টাকা, আর 100 ml হচ্ছে 12 টাকা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে খাওয়ার পরে এই কাপটা কিন্তু রিজেক্ট, এই কাপটা কিন্তু ফেলে দেওয়া হবে। একটা কাপে একজনই, মানে একবারই খাওয়া হয়, ওয়ান টাইম কাপ, বাট মাটির কাপ। আসার পর থেকে এখন পর্যন্ত শুধু খাবার উপরেই আসি, এবং ইন্ডিয়াতে এবার কিন্তু 2টা টার্গেট নিয়ে ঢুকছি। একটা হচ্ছে অনেকগুলো বাইক দেখবো, আইআরসিসি বাইক, যেগুলো আমাদের বাংলাদেশে নাই, এবং অনেকগুলো টেকনিক্যাল ইনফরমেশন জানবো সেগুলো সম্পর্কে, কী কী টেকনোলজি সেগুলোতে আছে, এবং আপনাদেরকে জানাবো। আর একটা উদ্দেশ্য হচ্ছে প্রচুর খাবো, এখানে ইন্ডিয়ান ফুড যা আছে সব কিছু ট্রাই করবো। আমি ফুড রিভিউর না, বাট ভোজন রসিক মানুষ, তো যার কারণে যে আমি দুধ খাই না, কিন্তু তারপরে এইটা দেখে লোভ সামলাইতে পারলাম না। যেহেতু এখানে প্রচুর গাভীর খাঁটি দুধ পাওয়া যায়, এবং এখানে একটা ট্রেডিশন এটা এইভাবে বিক্রি করা, বড় কড়াইতে করে। তো অনেক মানুষ এইদিকে লাইন ধরে খাচ্ছে, বিক্রি হচ্ছে মাটির ভাড়ায় করে, অনেকে পার্সেল নিয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ধরনের কোনো খাবার দেখলেই সাথে সাথে খাচ্ছি, সেটা ভালো লাগুক আর না লাগুক পরের ব্যাপার, বাট যেন আফসোস না থাকে যে হ্যাঁ আমি এই ঐতিহ্যবাহী ফুডটা হচ্ছে খাইছি। যেহেতু অনেক টায়ার্ড, তো আজকে আর পারতেছি না, খাওয়া দাওয়া বেশি করে ফেলছি, একটার পর একটা অনেকগুলো খাবার খাইলাম। ফল খাইলাম, এদিকে মাংস খাইলাম, রুটি খাইলাম, তারপরে চা খাইলাম, দুধ খাইলাম, পরে আর একটা ভাজাইয়া খাইছিলাম, ওই যে টিক্কা বলে আমাদের ওইদিকে। যাই হোক, আর আমি হচ্ছে হোটেল রুম নিছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ছোট হোটেল রুম। এখানে ভাড়া পড়ছে হচ্ছে 800 রুপি, 206 নম্বর, ঠিক আছে তো? হ্যাঁ, এই যে 800 রুপির রুমটা আপনাদের একটু দেখাই দিই, যদিও এই ইনফরমেশনগুলো আরও দিব আপনাদেরকে। এই হচ্ছে রুম, ছোট রুম, বাট এটা মূলত ডাবল বেডের, ওইটাই সিঙ্গেল বলে চালাই দেয়। এই যে পাশে কাপড় চোপড় রাখার জিনিস আছে, একটা টিভি দিয়ে দিছে, এসি আছে, ফ্যান আছে, এটা হচ্ছে বেড, আর হচ্ছে ওয়াশরুম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, 800 রুপি। তো আমি 2 দিনের জন্য আপাতত বুকিং করছি এইটা, পরবর্তীতে যে অন্য কোথাও শিফট করতে হয় তো শিফট করব, নাহলে এটা দিয়ে থেকে যাব। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আজকে জাস্ট আসলাম, অনেক ক্লান্ত, কোনোরকম একটা ব্লগ দিলাম আর কি। কলকাতা নিয়ে আর যে কয়দিন আছে আরও কয়েকটা ব্লগ থাকবে।
আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। দেখা হচ্ছে কলকাতার অন্য ব্লগে। আর অবশ্যই টেকনিক্যাল চ্যানেলে মোটরসাইকেলের ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই।